আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাইয়েরা, যারা গবাদি পশু পালেন তারা একটি সমস্যায় পড়েন যে কৃমির সংক্রমণ নিয়ে। বাংলাদেশে সাধারণত এমন কোনো গবাদি পশু পাওয়া যাবে না যেটি কৃমি দ্বারা সংক্রমিত নয়। কারণ বাংলাদেশের আবহাওয়া কৃমি সংক্রমণের জন্য খুবই উপযুক্ত। কারণ কি মাধ্যমে কৃমি সংক্রমণ হতে পারে? প্রথম হলো একটি গাভী যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসবের সময় বাচ্চা মায়ের পেট থেকে প্রচুর পরিমাণে কৃমি নিয়ে আসে। এরপর যখন সে দুধ পান করে, দুধের মাধ্যমে তার শরীরে প্রচুর পরিমাণে কৃমি প্রবেশ করে। এছাড়া যেমন বড় গরুর ক্ষেত্রে আসি, সে যে পানি পান করে এবং যে খাবার খায়, ওই পানি এবং খাবার যদি কৃমি দ্বারা সংক্রমিত থাকে তাহলে তার শরীরে কৃমি প্রবেশ করবে। এছাড়া তার খাবার পানি সেটা যদি গোবর অথবা প্রস্রাব দ্বারা সংক্রমিত থাকে, তো গোবর প্রস্রাবের মাধ্যমে তার শরীরে কৃমি চলে আসতে পারে। এবং সে যেখানে থাকে তার পরিবেশে আর্দ্র হয় এবং ভিজা সবসময় ভিজা স্যাঁতসেঁতে থাকে, তাহলেও সেটা কৃমি জন্মের জন্য একটা উপযোগী পরিবেশ হিসেবে কাজ করে। আমরা গরুকে যখন ঘাস খাওয়াই, সকালবেলা ঘাস যদি কেটে আনা হয় অথবা গরুকে সকালবেলা জমিতে চড়ানো হয়, তাহলে গরু কৃমি দ্বারা সংক্রমিত হতে পারে। এবং গরুকে যদি কীটনাশক না খাওয়ানো হয়, দীর্ঘদিন গরুকে কীটনাশক খাওয়ানো হলো না, তাহলে গরু সংক্রমিত হবে এবং আক্রান্ত একটা গরু থেকে আরেকটা গরুতে গরু কৃমি দ্বারা সংক্রমিত হতে পারে। এখন গরু কৃমি দ্বারা সংক্রমিত হলে কি ক্ষতি হতে পারে? প্রথমে যদি বাছুরের ক্ষেত্রে বলি, বাছুরকে বাছুর যখন কৃমি দ্বারা সংক্রমিত হয়, সবচেয়ে বেশি ফ্যাটাল হয়, কারণ বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে এবং তার জন্মের পরে এবং দুধ পানের মাধ্যমে তার শরীরে প্রচুর পরিমাণে কৃমি প্রবেশ করে। এই কৃমি একটা পরজীবী এবং সে তার বাছুর থেকেই তার পুষ্টি গ্রহণ করে। ফলে বাছুরে পুষ্টিহীনতা দেখা দেয়। সে তার শরীরে যেই পরিমাণ পুষ্টি দরকার, সে সেটাকে কাজে লাগাতে পারে না কৃমির জন্য। এবং দেখা যায় কিছু বাছুরের ক্ষেত্রে যে শুটিং ডায়রিয়া হয়, যে এরকম পাতলা পায়খানা করে যে অনেক দূর পর্যন্ত চলে যায় এবং বাংলাদেশে অনেক বাছুর মারা যাওয়ার একটা বড় কারণ এই শুটিং ডায়রিয়া। যে তার পাতলা পায়খানা ভালোই হচ্ছে না। এটা হচ্ছে এই কৃমি সংক্রমণের জন্য। এবং কিছু বাছুরের ক্ষেত্রে বড় গরুতে দেখা যায় যে বোতল জ্বর নামে একটা রোগ হয়। এটা কৃমি সংক্রমণের জন্যই হয়, যে তার চোয়ালের নিচে পানি জমা হয়ে যায়। এটা কৃমি সংক্রমণ হয়ে থাকে। এবং কিছু কৃমি আছে যেটা তার ইন্টেস্টাইনাল যে পাসেজটা থাকে এটাকে ব্লক করে দেয়। যখন এটা পুরোপুরি ব্লক হয়ে যাবে, তার পায়খানা হবে না এবং সেই বাছুরটা মারা যাবে। বড় গরুর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যেহেতু কৃমি তার পুষ্টিতে ভাগ বসাবে, তাকে তার এজন্য পুষ্টিহীনতা দেখা দিবে। এবং কিছু গরুতে দেখা যায় গরুকে বারবার বীজ দেওয়া হয়, গরুতে বীজ থাকে না। এই বীজ না থাকার বড় একটা কারণ কৃমি সংক্রমণ। যদি কৃমি দ্বারা সংক্রমিত হয় তাহলে সে কনসিভ করে না এবং তার দুধ উৎপাদন, মাংস উৎপাদন ২ টাই কমে যাবে। যেহেতু তার পুষ্টিতে কৃমি ভাগ বসাচ্ছে এবং তার শরীরের ওজন দিন কমে যাবে। একটা বাছুর যদি কৃমি সংক্রমিত হয়, তার ক্ষুধা-মন্দা দেখা দিবে, তার শরীরে যে পুষ্টি আছে এগুলো হজম হবে না। তাহলে সে দীর্ঘদিনে তার এরকম সে দুর্বল হয়ে যাবে, তার দুধ উৎপাদন কমে যাবে, তার মাংস উৎপাদন কমে যাবে। এবং গরুর ক্ষেত্রে কৃমি দ্বারা সংক্রমিত হলে দেখা যায় কিছু ডায়রিয়া, এরকম ডায়রিয়া হয় যে আপনি বারবার চিকিৎসা করতেছেন, ২ দিন ভালো থাকে আবার তার ডায়রিয়া শুরু হয়ে যায়। তো এটারও বড় একটা কারণ হলো কৃমি সংক্রমণ। এবং আমাদের খামারে এজন্য সুস্থ গরু থেকে অসুস্থ গরু এবং কৃমি সংক্রমিত হতে পারে। এজন্য আমরা কৃমি সম্পর্কে খুবই সচেতন হব। এখন আসি, আমরা কৃমি মুক্ত করার জন্য কি ব্যবস্থা নিব? তো কৃমি মুক্ত করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে প্রথমেই। আমরা যখন কৃমি মুক্তকরণ কর্মসূচি হাতে নিব, আমাদের খামারের সমস্ত গরু, বাছুর, বকনা, ষাঁড়, দুধালো হোক বা গর্ভবতী হোক, সমস্ত গরুকে আমরা একসাথে কৃমিনাশক খাওয়াবো। কারণ এটা আমরা আগেই বলেছি
যে এক গরু থেকে অন্য গরুতে সংক্রমণ হতে পারে। এবং যদি এটা আমার ভালো কাজ করবে না, যে আমি অর্ধেক গরুকে খাওয়ালাম, অর্ধেক গরুকে খাওয়ালাম না, এটা ভালো কাজ করবে না। তারপর হলো গরুর ওজন ঠিক করে কৃমিনাশক খাওয়াতে হবে। কারণ গরুর যে ডোজটা, এটা তার বডি ওয়েট, তার শরীর ওজনের উপর নির্ভর করে। কারণ আমরা যদি তাকে বয়স ভিত্তিক খাওয়াই, দেখা যায় একটা গরু 6 মাস, কোনো গরুর ওজন হয়ে যাবে 4 মণ 5 মণ হয়ে যাবে, আর কোনো গরুর ওজন থাকবে 1 মণ 1.5 মণ 2 মণ। তাহলে আমি কীভাবে বয়স ভিত্তিতে খাওয়াবো? অনেকে দেখা যায় আমরা বলি গরু 6 মাস, একটা ক্রিম ওষুধ খাওয়াই দিই, তো এটা এই ওষুধ কাজ করে না। অবশ্যই তার ওজন মেপে তাকে আমরা ক্রিম ওষুধ খাওয়াবো। যে ওজন মাপার জন্য যে তাকে আমরা ফিতা দ্বারা ওজন মাপতে পারি, সবচেয়ে ভালো ওয়েট স্কেল থাকলে, যদি না থাকলে আমরা কমপক্ষে ফিতার মাধ্যমে হলেও ওজন মেপে ক্রিম ওষুধ খাওয়াবো। এরপরে আমরা একটা ধারণা থাকে যে গর্ভবতী গাভীকে কৃমিনাশক খাওয়ানো যাবে কিনা। গর্ভবতী গাভীকেও কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে, তবে সতর্কতার সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন। আমাদের দেশে যেই গ্রুপের ওষুধগুলো পাওয়া যায়, সাধারণত অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধটা গর্ভবতী গাভীতে কিছু সমস্যা করে। এছাড়া ম্যাক্সিমাম ওষুধই খাওয়ানো যায়। তো আমরা যদি গর্ভবতী গাভীতে আমরা যদি নিয়ম মতো খাওয়াই, তাহলে কোনো সমস্যা হবে। আমি বাচ্চা দেওয়ার বীজ দেওয়ার আগে খাওয়াই, এরপরে যখন 3 মাস গর্ভবতী হবে তখন তাকে ওষুধ খাওয়ালাম, তখন আবার তার গর্ভবতী বয়স 6 মাস তখন খাওয়ালাম, আবার জন্মের বাছুর বিয়ানোর পরে খাওয়ালাম, তাহলে তার বাছুরও কৃমিমুক্ত থাকবে। আর কৃমি ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে আমরা সাধারণত সকালবেলা এটা প্রিফার করি, এবং ঠান্ডার সময় তার 1-1.5 ঘন্টা পরে তাকে ঘাস দেওয়া। কৃমির সবচেয়ে ভালো হয় যদি আমি গোবর পরীক্ষা করে সে কোন কৃমি দ্বারা আক্রান্ত, তাহলে আমার কৃমি ওষুধ কম খরচ হবে এবং নির্দিষ্ট ওষুধ খাওয়ালে শরীরে ভালো কাজ করবে। এখন বাছুরের ক্ষেত্রে আমরা কোন ওষুধ কোন সময় খাওয়াবো? আসলে বাছুর যেহেতু জন্মের সময় প্রচুর পরিমাণে কৃমির সংক্রমিত হয়ে আসে, এজন্য বাছুরকে প্রথম সপ্তাহেই আমরা কৃমির ওষুধ খাওয়াবো। এরপরে আমরা তাকে প্রতি মাসে 6 মাস পর্যন্ত প্রত্যেক মাসে কৃমির ওষুধ খাওয়াবো। 6 মাস পরে আমরা তাকে বাংলাদেশের নিচু অংশের জন্য বছরে 4 বার খাওয়াতে পারি, 3 মাস পর পর। আর উঁচু এলাকার জন্য বছরে 3 বার, যে 4 মাস পর পর খাওয়াবো। এবং ওষুধের ক্ষেত্রে আমরা যখন বাছুরের বয়স 1 সপ্তাহ বা 5-6 মাস, এই সময় সে বেশি আক্রান্ত হয় গোলকৃমি দ্বারা। তো এই সময় আমরা তাকে কিছু ওষুধ খাওয়াতে পারি। এই সময় আইভারমেকটিন ইনজেকশন দেওয়া যায়। তারপরে পাইপ্রাজিন গ্রুপের ওষুধ খাওয়ানো যেতে পারে। তারপরে ফেনব্যান্ডাজল ট্যাবলেট আছে, অ্যালবেন্ডাজল গ্রুপের ট্যাবলেট, আমরা এগুলো খাওয়াতে পারি। আমাদের বাংলাদেশে যে বেশিরভাগ গরু আক্রান্ত হয় কলিজা কৃমির দ্বারা। তো এই কলিজা কৃমির ক্ষেত্রে কিছু আমরা নির্দিষ্ট ওষুধ আছে, এখানে কলিজা কৃমির ওষুধ খাওয়াতে পারি আমরা, যে অক্সিক্লোজানাইড গ্রুপের ওষুধ খাওয়ানো যেতে পারে। তারপরে নাইট্রোক্সিনিল গ্রুপ, এটা স্পেশালি কলিজা কৃমির জন্য ব্যবহার করা যেতে পারে। আমরা অনেক সময় যে গরুর আমরা কৃমি ওষুধ খাওয়াবো না ইনজেকশন খাওয়াবো, তো এটা হলো সে কোন ঔষধ দ্বারা আক্রান্ত, কোন কৃমি দ্বারা আক্রান্ত, সেটা ঠিক করে তার ঔষধ ঠিক করা। এজন্য আমরা গরুকে কৃমি ওষুধও খাওয়াতে পারি, গরুকে ইনজেকশন ব্যবহার করতে পারি। তো ইনজেকশনের ক্ষেত্রে আইভারমেকটিন ক্লোরসুলন গ্রুপের আছে, এটা ব্রড স্পেকট্রাম, এটা অন্তঃপরজীবী বহিঃপরজীবী, সব আমাদের শরীরের ভিতরে কৃমি এবং বাহিরে যে পরজীবী আছে তার বিরুদ্ধেও কাজ করে। এটা আমরা সকল বয়সে সবসময় দিতে পারি, এটা একটি সেফ ড্রাগ। এরপরে আরেকটা নাইট্রোক্সিনিল গ্রুপের ইনজেকশন পাওয়া যায়, এটা কলিজা কৃমির বিরুদ্ধে খুবই ভালো কার্যকর, স্পেশালি কলিজা কৃমির জন্য, যেমন নাইট্রোজেন গ্রুপের ইনজেকশন ব্যবহার করতে পারি। এছাড়া আরও কিছু ইনজেকশন, লিভামিজল গ্রুপের ইনজেকশন আছে। আমরা বাছুরের ক্ষেত্রে কিছু সিরাপ পাওয়া যায়, এখন আইভারমেকটিন সিরাপ পাওয়া যায়, তারপরে লিভামিজল সিরাপ পাওয়া যায়। আমরা এই বাছুরের ক্ষেত্রে এই সিরাপগুলো ব্যবহার করতে পারি। আর বড় গরুর ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় যে আমার গোবর পরীক্ষা করার সুযোগ না থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে কী করব? তাহলে এই ক্ষেত্রে হলো আমরা রোটেশন অনুযায়ী খাওয়াবো। আমরা এক সময় এক গ্রুপের ওষুধ খাওয়াবো। আমি জানতেছি না যে আমার গরু কোন কৃমি দ্বারা আক্রান্ত, আর পরীক্ষা করার সুযোগ হচ্ছে না আমার, তাহলে আমি একবার যে এক গ্রুপের ওষুধ খাওয়াই, তাহলে
দেখা যায় আমার পুরো বৎসরে যে সমস্ত গরুর ওষুধই খাওয়ানো হয়ে গেল। অনেক সময় শুধু ব্রড স্পেকট্রামই ওষুধ খাওয়াই। আসলে ব্রড স্পেকট্রাম ভালো, সব ওষুধের বিরুদ্ধে কাজ করে। কিন্তু এরকম দেখা যায় কিছু, কিছু ওষুধের বিরুদ্ধে কাজ করে না। আমরা স্পেসিফিকলি চেঞ্জ করে খাওয়াই। আমি একবার যে অক্সিক্লোরোনারি গ্রুপ, এটা বাংলাদেশে খুবই কম ব্যবহার হয়। কিন্তু খুব ভালো একটা ড্রাগ। খুব ওষুধে খুব ভালো কাজ করে। আমাদের যে এই স্টোমাক ওয়ার্ম গুলো আছে, এগুলো খুব ভালো কাজ করে। আমরা অক্সিক্লোরোনারি গ্রুপে একবার খাওয়ালাম, একবার অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়ালাম, একবার লিবামেজল টিক্লাবেন্ডাজল গ্রুপের যে কম্বিনেশন, এটা খাওয়াই। বাংলাদেশে সবচেয়ে বেশি চলে যে লিবামেজল আর টিক্লাবেন্ডাজল, এটার কম্বিনেশন। আমরা এটা খাওয়াতে পারি। আমরা রোটেশন অনুযায়ী খাওয়াই। এবার সতর্কতা আরেকটা ক্ষেত্রে, আমরা গর্ভবতী গাভী এসবে সতর্ক থাকবো আমরা। তার ওই সময় টেম্পারেচার অবস্থা, যখন হাই টেম্পারেচার থাকে একটু সমস্যা হতে পারে। এবং একই ওষুধ বারবার না খাওয়ানো। আমি অল্প পরিমাণ খাওয়ালাম, তো অল্প ওষুধ বারবার খাওয়ানোর পরে সারা কোনো ওষুধ আর কাজ করে না, রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হতে পারে। আর অবশ্যই সমস্ত গরুকে আমরা একসাথে কৃমিনাশকের আওতায় নিয়ে আসবো। আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি? তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে হলো, প্রথমে তাকে সঠিক ডোজ, সঠিক মাত্রায় খাওয়াতে হবে কৃমির ওষুধ। আর হলো যেই কারণে কৃমি সংক্রমণ হয় সেগুলো দূরে রাখতে হবে। প্রথম হলো তার যে গোবর, এটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। গোবর যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তাহলে সেখানে একটু একটা হিট তৈরি হয়, এতে কৃমিগুলো মারা যায়। এবং গবাদি পশুকে সকালবেলা চারণ মধ্যে নেওয়া যাবে না, অথবা সকালবেলায় ঘাস সংগ্রহ না করা। তারপরে কলিজা কৃমির ক্ষেত্রে এটার একটা ইন্টারমিডিয়েট হোস্ট হলো স্নেইল, শামুক। এজন্য যেই জায়গায় শামুক বেশি পরিমাণে জন্মগ্রহণ করে, ওই জায়গা থেকে ঘাস সংগ্রহ না করা, অথবা যেখানে পানি জমা হয়ে থাকে ওখান থেকে ঘাস সংগ্রহ না করা। আর যদি আমরা এরকম শামুক নিয়ন্ত্রণ করতে পারি, শামুক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা শামুক মলাস্টিসাইড ঔষধ ব্যবহার করতে পারি, আমরা তুতে ব্যবহার করতে পারি। এবং সমস্ত গরুকে একসাথে, বাছুর, গাভী, ষাঁড়, বকনা একসাথে কৃমির আওতায় নিয়ে গবাদি পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সরবরাহ করতে হবে, তাকে পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। আমরা সাইলেজ খাওয়াতে পারি, সাইলেজ কৃমি দ্বারা সংক্রমিত হয় না। এবং তার আশপাশ পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এবং যাতে শুকনা থাকে এদিকে খেয়াল রাখা। গবাদি পশুর খাদ্যগুলো একটু উঁচু স্থানে রাখা, যাতে মল, গোবর বা প্রস্রাব দ্বারা সংক্রমিত না হয়। গরুকে যদি চারণভূমিতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা রোটেশন অনুযায়ী ব্যবহার করতে পারি। একবার এক জমি, তারপর আরেক জমিতে ব্যবহার করতে পারি। সর্বোপরি আমরা নিয়মিত কৃমির ওষুধগুলো খাওয়াই এবং তার স্বাস্থ্যের প্রতি যত্ন রাখি, তাহলেই আমাদের খামার কৃমিমুক্ত থাকবে।